বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর জানাবো আমি তাজিন খন্দকার। এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে বাংলাদেশের অনুশীলন। স্বাগতিকদের স্পিন শক্তি নিয়ে বিচলিত নয় টাইগাররা। জ্বরের কারণে বিশ্রামে মিরাজ। 3 ফরম্যাটে 3 অধিনায়ক নিয়ে দ্বিধা বিভক্ত সাবেক অধিনায়করা। ড্রেসিং রুমে অস্থিরতা তৈরির শঙ্কায় রাজিনের, ভালো কিছুর প্রত্যাশায় সুমন। সময় ফুরিয়ে আসছে কাবরেরার। সিঙ্গাপুরের বিপক্ষে হারের জন্য কোচের গেম প্ল্যানকেই দায়ী করছেন সাবেকরা। নতুন করে কোচিং প্যানেল সাজানোর তাগিদ। নারী দলেও প্রবাসী ফুটবলার যুক্ত করতে কাজ করছে বাফুফে। নাগরিকত্ব জটিলতায় বিলম্ব হচ্ছে প্রক্রিয়া। কোচ পিটার বাটলার এই আস্থা ফেডারেশনের। জমকালো আয়োজনের পর্দা উঠলেও ফিফা ক্লাব বিশ্বকাপের লড়াই করেও আল আহলির সঙ্গে ড্র মেসির ইন্টার মায়ামির। কিছুক্ষণ পর মাঠে নামবে পিএসজি অ্যাথলেটিকো। দেখছিলেন শিরোনাম। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষের স্পিন শক্তির দিকে না তাকিয়ে ইতিবাচক ফল পেতে নিজেদের পরিকল্পনায় চোখ হেড কোচ ফিল সিমন্সের। ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেয়া টেস্ট দলে খুব একটা প্রভাব ফেলবে না বলেও মত তার। জ্বর আক্রান্ত মিরাজকে নিয়ে শঙ্কা থাকলেও চিন্তিত নন ক্যারিবিয়ান কোচ। শ্রীলঙ্কার গল থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ব্যর্থতার বৃত্ত ভাঙতে নতুন মিশনে টিম বাংলাদেশ। ঐতিহাসিক গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই প্রথম অনুশীলন শান্ত বাহিনীর। রঙিন পোশাকের অধিনায়কত্ব কেড়ে নেয়ার সঙ্গে সমালোচনায় জর্জরিত দল। তার মাঝেই লঙ্কা পরীক্ষার সামনে টাইগাররা। গলের উইকেট বরাবরই কথা বলেছে স্পিনারদের পক্ষে। বৈচিত্র্যময় স্পিনারদের রেখে স্কোয়াড সাজিয়েছে স্বাগতিকরা, যেটা ভয় ধরাচ্ছে সফরকারীদের। প্রথম দিনের অনুশীলনে তাই বাড়তি মনোযোগ স্পিন নিয়েই। হাসান মুরাদ, নাইম হাসান, তাইজুলদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন নাজমুল শান্ত এবং মমিনুল হক। প্রতিপক্ষের পরিকল্পনায় মোটেও বিচলিত নন টাইগার হেড কোচ। গলের উইকেট প্রচুর টার্ন থাকবে সেটা জানা ছিল। আমরাও স্পিনিং উইকেটের প্রত্যাশা করছি। আমাদের স্পিনাররা দায়িত্ব নিতে প্রস্তুত। আমাদের অভিজ্ঞ তাইজুল আছে, নাইম, হাসান মুরাদও চমক দেখাতে চায়। তাদের পরিকল্পনা নিয়ে আমরা ভাবছি না, আমরা আমাদের শক্তির জায়গা নিয়ে কাজ করছি। জয়ের ব্যাপারে আশাবাদী আমি। হতাশার খবর মেহেদী হাসান মিরাজকে নিয়ে। নতুন দায়িত্ব পেয়ে মাঠে নামবেন শান্তর অধীনে। রঙিন পোশাকে অবশ্য পাল্টে যাবে চিত্র, কিন্তু লঙ্কায় পা রেখে সময়টা খারাপ যাচ্ছে। জ্বরে ভুগছেন, যদিও কোচ খুব একটা শঙ্কা দেখছেন না। মিরাজ কিছুটা জ্বরে ভুগছে, এটা চিন্তার বিষয়, তবে তা নিয়ে খুব বেশি ভাবতে চাই না। শেষ পর্যন্ত মিরাজ না থাকলে তার জায়গায় অন্য কেউ খেলবে, তবে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব, দেখা যাক কি হয়। গেল কয়েকদিনে সবচেয়ে চর্চিত বিষয় নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া, যার প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও কোচের মনোযোগ প্রথম টেস্ট ঘিরেই। দেখুন, যখন ক্রিকেটাররা মাঠে নামেন তখন অন্য কোনো কিছুই মনে থাকে না। তারা সবাই একটা দল হয়ে খেলে। শান্তর অধিনায়কত্ব নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। এগুলো ম্যাচে প্রভাব ফেলবে না আশা করি। আর মিরাজের ওয়ানডে অধিনায়কত্বের বিষয় নিয়ে পরে ভাববো। এখন টেস্টে ফোকাস থাকতে চাই। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মুশফিককে বললেন সময়টা উপভোগ করতে। ইতিবাচক ফলাফল পেতে টপ অর্ডারকেও রান করতে হবে বলে মনে করেন সিমন্স। দুদিন আগে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পা রাখলেও এদিন প্রথমবার অনুশীলনের সুযোগ পেল শান্ত বাহিনী, যেখানে উইকেটের বিবেচনায় কোচিং স্টাফরা বিশেষ গুরুত্ব দিয়েছে স্পিন বিভাগে। শান্ত, মমিনুলদেরকেও দেখা গেছে হাত ঘুরাতে। সাম্প্রতিক ব্যর্থতার সঙ্গে অধিনায়কত্ব ইস্যুতে যে তৈরি জটিলতা, সেগুলো পেছনে ফেলে গলে ঘুরে দাঁড়াতে চাইবে টিম বাংলাদেশ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। ভারত মহাসাগরের কোল ঘেঁষা ঐতিহাসিক গল আন্তর্জাতিক স্টেডিয়াম, তার ঠিক সামনেই পৃথিবীর অন্যতম পুরনো বিখ্যাত গল দুর্গ। 2004 সালে সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও এই স্টেডিয়াম লঙ্কান ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ।
2013 সালে এই মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে 200 রানের কীর্তি গড়েন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্টে থাকছে গল স্টেডিয়ামের বিস্তারিত। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের পুরনো সাক্ষী গল আন্তর্জাতিক স্টেডিয়াম। 1876 সালে মাঠ তৈরির পর ধীরে ধীরে আজকের এই পরিপাটি ক্রিকেট ভেন্যু। তবে এর মাঝেও আছে নানা চড়াই উতরাই, আছে ভাঙা গড়ার গল্প। ভারত মহাসাগরের পাশে ঠাঁই দাঁড়িয়ে গল দুর্গ, তার কোল ঘেঁষে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নীল জলরাশির মহাসাগরের পাশে এখানে চলে সাদা পোশাকের আভিজাত্যের লড়াই। দুর্গের উপরের অংশ যেমন বিনা টিকিটের গ্যালারি, তেমনি চলন্ত যানবাহন কিংবা রাস্তায় থমকে যাওয়া পথিকও সহজে বনে যান এই স্টেডিয়ামের দর্শক। যদিও একসময় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সুনামির আঘাতে দ্বীপবাসীর মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই ভেন্যুটি। এই ভেন্যুতেই সুখস্মৃতি আছে বাংলাদেশেরও। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ 638 রান করেছিল টাইগাররা। সেবার লঙ্কানদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেছিলেন মুশফিকুর রহিম। আছে একই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের দৃষ্টিনন্দন 190 রানের ইনিংস। যদিও 2017 সালে সবশেষ দেখায় এই ভেন্যুতে 259 রানে হারের ক্ষত আছে টাইগারদের। নারীদের ওয়ানডে হলেও 2017 সালের পর এই ভেন্যুতে শুধুই টেস্ট হয়েছে পুরুষ দলের। সময়ের ব্যবধানে অনেকটাই যেন জরাজীর্ণ অবস্থা মাঠের। পরিচর্যার অভাবে ঘাসের রং হারালেও বছরের পর বছর টেস্ট ক্রিকেটের রং এখনও ধারণ করে আছে গল আন্তর্জাতিক স্টেডিয়াম। গল্ফ রোডের এক পাশে ঐতিহাসিক গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভারত মহাসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা নয়নাভিরাম এই স্টেডিয়ামের মুগ্ধতা ছড়িয়েছে ক্রিকেট প্রেমীদের মাঝে। তাই তো নানা চড়াই উতরাই পেরিয়েও গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গল তথা গোটা শ্রীলঙ্কার প্রাণকেন্দ্রে রূপ নিয়েছে। গল থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে 4 বছর পর আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে ফিরছে বাংলাদেশ ক্রিকেট। এ নিয়ে পক্ষে বিপক্ষে মত সাবেক অধিনায়কদের। রাজিন সালের মতে এতে ড্রেসিং রুমে অস্থিরতা তৈরির শঙ্কা থেকেই যায়। তবে লিটন, শান্ত, মিরাজদের মধ্যে সম্পর্ক ভালো হয় এমন কোনো সমস্যা হবে না বলে মনে করেন হাবিবুল বাশার সুমন। যদিও দুজনের প্রত্যাশা লঙ্কান সিরিজে দারুণ কিছু করবে বাংলাদেশ। সাকিব, মাশরাফি, মুশফিক, এরপর তামিম, রিয়াদ, মুমিনুল, এবার মিরাজ, শান্ত, লিটন। 2017 ও 21-এর পর আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে বাংলাদেশ। তবে এ নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় চলছে পক্ষে বিপক্ষে মতামত, যাতে যুক্ত হয়েছেন 2 সাবেক অধিনায়কও। রোহিতের অবসরের পর ভারত দলেও এখন 3 অধিনায়ক। তবে রাজিন সালের মতে 3 ক্যাপ্টেন বহন করার মতো অবস্থায় এখনও পৌঁছায়নি বাংলাদেশ ক্রিকেট। ব্যাখ্যা দিলেন সমস্যাগুলোরও। ব্যক্তিগত অপিনিয়ন হলো আসলে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে 3 ফরম্যাটে দুজন ক্যাপ্টেন হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হতো। একটা সাদা বলে, একটা লাল বলার। তাতে করে আমাদের দুজন ক্যাপ্টেন হয়তো 2টা জায়গায় চিন্তা ভাবনা করতে পারতেন। 3 ফরম্যাটে হলে আসলে 3টা জায়গায় কনফ্লিক্ট চলে আসে। কোচের জন্য যতটুকু আপনি ডিফিকাল্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ডিফারেন্ট প্লেয়ার আপনি মনে করেন একটা প্লেয়ার ক্যাপ্টেন আছে একটা ফরম্যাটে, এই প্লেয়ার ওয়ানডেতে আছে, আবার তাকে যদি টিম থেকে বাদ দিতে চান তাও পারবেন না, হয়তো বলবে যে সে ক্যাপ্টেন আছে। তো এটা নিয়ে একটু চিন্তা, এটা একটা কনফ্লিক্ট হয়ে যায়। কিন্তু শান্তর সঙ্গে আলোচনা না করেই নাকি মিরাজকে দেয়া হয়েছে ওয়ানডে দলের দায়িত্ব। বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে ড্রেসিং রুমে দ্বন্দ্বের শঙ্কা করছেন অনেকে। তবে বয়স ভিত্তিক থেকেই একসঙ্গে শান্ত, মিরাজ, লিটনের সঙ্গে তাদের সম্পর্ক বেশ ভালো। বাশারের মতে সুযোগটা কাজে লাগাতে পারলে এই 3 অধিনায়কের হাত ধরে নতুন কিছু দেখবে বাংলাদেশ। এখন যেহেতু ফরম্যাটটা খুব দ্রুত চেঞ্জ হয়, একটা ফরম্যাট আরেকটা ফরম্যাটে আমরা খুব শিগগিরই চলে যাই, তো একজন ক্যাপ্টেনের পক্ষে 3টা ফরম্যাটের যে বার্ডেনটা, যে প্রেশারটা একটু বেশি হয়ে যায়, তার খেলার উপর অবশ্যই একটু কিছুটা ইফেক্ট পড়ে। তো যদি এটা কাজ হয়, এর থেকে ভালো কিছু তো হয় না। সমস্যা হবে না ইন এ সেন্স যে এই কয়জন কিন্তু একসাথে ক্রিকেট খেলছে অনেক দিন ধরে, এবং আমরা শুরু থেকেই উঠে আসছে একসাথে, এবং তাদের মধ্যে বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো। কখনোই দেখি নাই কেউ একজন কথা বলছে আরেকজন শুনছেন এরকম দেখেন। এবং সবচেয়ে বড় কথা, এই 3জনই মাঠের বাইরে একসাথে অনেক টাইম স্পেন্ড করে।
শান্তর পরীক্ষা শুরু হবে গল টেস্ট দিয়ে। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত ২৬ টেস্টের মধ্যে একবারই জয় পেয়েছে বাংলাদেশ। তবুও সাম্প্রতিক সময় বিবেচনায় দু দলকে সমান সমান মনে করছেন সাবেক অধিনায়ক। আমার কাছে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটা ইন্টারেস্টিং হবে, বিকজ দু দলই কিন্তু জয়ের জন্যই নামবে এবং দু দলের মধ্যে পার্থক্য খুব বেশি নেই। মঙ্গলবার ২ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের সিরিজের প্রথমটির জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট, যেখানে নতুন ৬ ক্রিকেটার অভিষেকে হতে যাচ্ছে। প্রথমবারের মতো দলের সুযোগ পেয়েছেন লাহিরু উদারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, থরিন্দু রত্নায়েকে, পসিন্দা সুরিবান্দারা ও ইশিতা বিজয়সুন্দরা। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ধনঞ্জয় ডে সিলভা। সিরিজের প্রথম টেস্ট খেলেই অবসরে যাবেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো দি ম্যাথিউস। তবে অভিজ্ঞদেরও রাখা হয়েছে স্কোয়াডে। আছেন পাথুম নিশাঙ্কা, মিডল অর্ডারে দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডে সিলভার মতো অভিজ্ঞরা। গলে ১৭ জুন প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। নতুন ভূমিকায় বিসিবিতে ফিরলেন হান্নান সরকার। অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন হান্নান। কোচিং করানোর ইচ্ছা থাকতেই ছেড়েছিলেন নির্বাচকের দায়িত্ব। এবার বিসিবি তাকে সুযোগ দেয়, উচ্ছ্বসিত তিনি। ধাপে ধাপে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে চান। স্বপ্ন পূরণ হওয়ায় নিজের সেরাটা দিতে চান জাতীয় দলের সাবেক এই নির্বাচক। লাল সবুজের জার্সিতে খেলেছেন ১৭টি টেস্ট ও ২০ ওয়ানডে। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবেও সফলতার পরিচয় দিয়েছেন হান্নান সরকার। গত মাসে কান্ডারি হয়ে আবাহনীকে উপহার দেন ডিপিএল এর শিরোপা। টানা ৮ বছর বয়স ভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালনের পর গত বছর জাতীয় দলের নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন হান্নান সরকার। ১ বছর দায়িত্ব পালন করে এবছর ফেব্রুয়ারিতে সরে দাঁড়ান নির্বাচকের পদ থেকে। বিলাসবহুল জীবন ছেড়ে হান্নান সবসময় স্বপ্ন দেখেছেন মাঠের ক্রিকেটে কাজ করার। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই এবার যোগ দিলেন বিসিবিতে। অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার। ক্রিকেট বোর্ড তাকে এই সুযোগ দেয়, উচ্ছ্বসিত তিনি। আন্ডার-17 দিয়ে শুরু করছি, নিশ্চিতভাবে সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। আর ক্রিকেট বোর্ডে জয়েন করছি ইনশাল্লাহ। তবে এবার কোচ হিসেবে, যেটা গত 9 বছরের জার্নি ছিল ক্রিকেট বোর্ডের সঙ্গে, যেটা সিলেক্টর হিসেবে, সেখান থেকে সরে এসে কোচিংয়ে যে আসার যেই স্বপ্ন বা যে যাত্রা শুরু করেছিলাম, সেখান থেকে ক্রিকেট বোর্ডও আমাকে সহায়তা করছে এবং ক্রিকেট বোর্ডও আমার সঙ্গে পজিটিভভাবে একমত হয়েছেন এবং সেই কারণেই কিন্তু আমার বোর্ডে জয়েন করা। বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে শুরু হলেও আগামীতে আরো বড় কিছুর স্বপ্ন বুনছেন হান্নান সরকার। আন্ডার-17 টিমের হেড কোচ হিসেবে দায়িত্বটা নিয়ে আবার যাত্রা শুরু করছি। ফিউচারে নিশ্চিতভাবে আরও কিছু প্ল্যান রয়েছে, সেটা সময়ের সঙ্গে সঙ্গেই সবার সঙ্গে আমি শেয়ার করতে পারবো। বাট এই মুহূর্তে ক্রিকেট বোর্ড আমাকে কোচ হিসেবে জয়েনিংয়ের ব্যাপারটা এগ্রি করেছেন এবং তারা পজিটিভলি দেখছেন। সো আমি আসলে সিলেকশন থেকে সরে আসার কারণ যেটা ছিল যে কোচিংয়ে মনোযোগী হওয়া, কোচিং নিয়ে ফুল ফোকাস করা এবং কোচিং দিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করা। বিকেএসপিতে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-16 দলের চ্যালেঞ্জার সিরিজ দিয়ে নতুন অভিযান শুরু হবে হান্নান সরকারের। এই টুর্নামেন্ট থেকে গঠন করা হবে অনূর্ধ্ব-17 দল। এছাড়াও আগামী বছর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের ডাগ আউটে দেখা যাবে হান্নানকে। পারভিন আক্তার, সময় সংবাদ। এবারে দেশের ফুটবলের খবর। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পেছনে হেড কোচ হাভিয়ার কাবরেরার গেম প্ল্যানকেই দায়ী করছেন সাবেক ফুটবলাররা। হংকং ম্যাচের আগেই নতুন করে কোচিং প্যানেল সাজানোর তাগিদ দিয়েছেন তারা। বিগ ম্যাচে জামালকে না খেলানোর সমালোচনাও করেছেন মামুনুল এমিলিরা। সঙ্গে ভালো মানের স্ট্রাইকার তৈরি না হওয়ার পেছনে পর্যাপ্ত সুযোগের অভাবকেও দায়ী করেছেন সাবেকরা। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য আপনারা পদত্যাগ চাচ্ছি। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর হেড কোচের গেম প্ল্যানকে কাঠগড়ায় উঠিয়ে তাকে অপসারণের দাবি তোলে সমর্থকরা। সেই আগুনে ঘি ঢেলে উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য শাকওয়াত হোসেন ভুইয়া। সিঙ্গাপুর ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স ছাপিয়ে ক্ষোভ হেড কোচ কাবরেরাকে নিয়ে। এমনকি হামজা সমিতদের কোচিং করানোর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন সমর্থকরা। এবার এ নিয়ে সোচ্চার বাংলাদেশের সাবেক ফুটবলাররা। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পেছনে হাভিয়ার কাবরেরার গেম প্ল্যানকেই দায়ী করে কোচ পরিবর্তনের পক্ষে সাবেকরা। শুরুতেই সিঙ্গাপুরকে 15-20 মিনিট আপনি হাই প্রেসিং করতেন, আমি ড্যাম শিওর তারা আমাদের সাথে বিপদে পড়তো। এই টিমের যে স্ট্রেংথ, এই স্ট্রেংথ অনুযায়ী এই কোচের যে টেকনিক্যাল অ্যাবিলিটি বা ট্যাকটিক্স নিয়ে যে সে কাজ করছে, আমার কাছে মনে হয় যে তাকে এই মুহূর্তে এই টিমের
মানে এই টিমকে হ্যান্ডেল করার মতো প্রপার তার যোগ্যতা আছে কিনা সেটা একটা প্রশ্নের বিপদ। শুধু হেড কোচ নিয়ে চিন্তা করেন, আপনার কোচিং স্টাফ চেঞ্জ হলে পুরো কোচিং স্টাফটাকে নিয়ে চিন্তা করেন, চেঞ্জ করেন। 10 জুনের ম্যাচে মধ্যমাঠে আলো ছড়িয়েছে জামাল হামজা সমিতরা। মিডফিল্ডে আধিপত্য দেখালেও ম্যাচে পরিপূর্ণ স্ট্রাইকারের অভাব টের পেয়েছে লাল সবুজ। এর পেছনে ফুটবলারদের নিয়মিত সুযোগের অভাবকেই দায়ী করছেন সাবেক ফুটবলাররা। স্কোয়াডের স্ট্রাইকারদের স্কিল নিয়ে আরও কাজ করার তাগিদ তাদের। আপনার টিমতে স্ট্রাইকার আছে, আপনি তাদেরকে সুযোগ দিতে হবে প্রত্যেক ম্যাচেই। আপনি সেটা ভুলটা প্রথমেই করেছেন, যেটা হল ইন্ডিয়া আপনি যেখানে শিলংয়ে খেলেছিলেন, আপনি আলামিনকে নিয়ে গেছিলেন, পিয়াস নোভাকে নিয়ে গেছেন, খেলাননি কিন্তু। হ্যাঁ, ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম একজন যদি প্রপার স্ট্রাইকার থাকতো। ফার্স্ট হাফে যে আমরা ক্লিয়ার চান্সগুলি পেয়েছি কিন্তু আমরা কিন্তু গোল করতে পারিনি, বিকজ গোল করে হ্যাবিটের ব্যাপার। তাই এখন স্ট্রাইকিং সমস্যার সমাধান এইটাই আমার কাছে যদি বলেন যে যারাই আছে তাদেরকে সুযোগ দিতে হবে। অধিনায়ক হিসেবে স্কোয়াডের ডাক পেলেও কোচের পরিকল্পনায় থাকেন না জামাল ভুঁইয়া। ভারত ও সিঙ্গাপুর ম্যাচে শুধু একাদশের বাইরেই নয়, দ্বিতীয়ার্ধেও তাকে মাঠে নামাননি কোচ কাবরেরা। ভুটানের বিপক্ষে দারুণ খেলা জামালের জন্য তা কতখানি প্রভাব ফেলবে? সেট পিচে ফার্স্ট গোল কিন্তু তার সেট পিচে করা, তো ওই জায়গাটা আমরা কি তাকে স্পেসটা দিতে পারতাম। এভাবে বসে রাখাটা আসলে তার মেন্টালি ডিস্টার্ব হতে পারে। তার নেক্সট আপনার পারফরমেন্স বলেন, ন্যাশনাল টিমের নেক্সট ম্যাচে বলেন, সমালোচনার মধ্যেও আসতে পারে। বাট আমি মনে করি যে সমালোচনার মাধ্যমটা কাটাইতে গেলে তাকে আপনাকে ম্যাচ দিতে হবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নারী দলেও প্রবাসী ফুটবলার যুক্ত করতে চায় বাফুফে, তবে নাগরিকত্ব জটিলতায় বিলম্ব হচ্ছে সেই প্রক্রিয়া। তাই আপাতত দেশি ফুটবলারদের উপরই ভরসা রাখছে বাফুফে। বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার বাদ পড়লেও বর্তমান জাতীয় নারী দলকে ভারসাম্যপূর্ণ বলছেন নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ থেকে ভারত নাম সরিয়ে নিলেও আয়োজক হিসেবে শঙ্কিত নয় বাফুফে। হামজা, সমিত, ফাহমিদুলদের মতো প্রবাসী ফুটবলাররা সমৃদ্ধ করেছে বাংলাদেশ জাতীয় দলকে। সেই সঙ্গে বেড়েছে লাল সবুজদের ব্র্যান্ড ভ্যালু। হামজাদের ঘিরে সমর্থকদের উন্মাদনার মধ্যে অনেকটা আড়ালেই পড়ে গেছে দেশের নারী ফুটবল। বিদেশের মাটিতে ইন্দোনেশিয়া ও জর্ডানের মতো দলকে রুখে দেওয়ার পরও খুব একটা লাইমলাইটে আসেনি পিটার বাটলারের দল। এবার শক্তি বাড়াতে প্রবাসী ফুটবলার দলে ভেড়াতে চায় ফেডারেশন, যেখানে বাফুফেকে সহযোগিতা করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে কিছু জটিলতায় বিলম্ব হচ্ছে সেই প্রক্রিয়া। প্রবাসী নারী ফুটবলার নিয়ে অবশ্যই আছে। আমরা আনিকা বলে একজন ফুটবলার আছে, ওর সাথে আমাকে ওইটা অ্যাকচুয়ালি কানেক্ট করেছিল জামাল ভুঁইয়া। তো জামাল ভুঁইয়া বলেছিল আপা আপনি এটা দেখতে পারেন। ওটা যখন পল স্মলি ছিল তখন আমরা ওইটা নিয়ে কাজ করেছিলাম, কিন্তু যে ডুয়েল সিটিজেন যে পাসপোর্টের ঝামেলা, ওইটার অনেক বেশি ঝামেলার কারণে ওইটা এখনও পর্যন্ত হয়নি। যদি হয় আমরা অবশ্যই নিব ভালো ফুটবলার, বাট আমাদের ফোকাস অলওয়েজ আমার লোকাল ফুটবলারে। সিনিয়র জুনিয়রের মিশেলে বর্তমান নারী ফুটবল দল ভারসাম্যপূর্ণ। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে এই দল ভালো করবে বলেও প্রত্যাশা বাফুফের নারী কমিটির চেয়ারম্যানের। নারী দলের হেড কোচ পিটার বাটলারের পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট ফেডারেশন। সামনে যেহেতু মিয়ানমার আমাদের খেলা, আমরা ওখানে ভালো করার টার্গেট নিয়েই যাব। তা আমি মনে করি টিম এখন ভালো ফর্মে আছে, সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা কম্বাইন্ড একটা সুন্দর টিম আছে এবং ওরা অনেক বেশি প্রোগ্রেসিভ এবং ওরা ভালো রেজাল্ট করার জন্য মাঠে সেভাবেই লড়ে। এদিকে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ থেকে ভারত নাম সরিয়ে নিলেও আয়োজক হিসেবে শঙ্কিত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য লাল সবুজদের। আমি চাই আমার প্রতিপক্ষ স্ট্রং থাকুক, তাদের সাথে খেলে আমরা জিতবো, দেন আমরা ট্রফি গেইন করব, সেটা আনন্দ থাকে আলাদা। এনিওয়ে আমরা যেহেতু হোস্ট আর ইন্ডিয়া তারা 11th আওয়ারে উইথড্র করেছে, এখন যারা আছে তাদেরকেও আমরা মনে করি আমরা কম্পিটিটিভ ম্যাচ হবে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চেয়েছিল বাফুফে, তবে শেষ পর্যন্ত বসুন্ধরার কিংস অ্যারেনাকে বেছে নিয়েছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ক্লাব বিশ্বকাপ মিশনে মাঠে নামতে যাচ্ছে পিএসজি। মেগা ইভেন্টে প্রথম ম্যাচে প্যারিসিয়ানদের প্রতিপক্ষ স্প্যানিশ অ্যাথলেটিকো মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের রোজ বোল স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ রাত 1টায়। ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করে বাজিমাতের লক্ষ্য পিএসজির। তরুণ এই দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর প্রথম ম্যাচ দিয়েই জয়ের প্রত্যাশা কোচের। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ার সুযোগ আছে পিএসজির সামনে। তাই জয় দিয়েই আসর শুরু করতে চায় লুই এনরিকের দল। তবে ছেড়ে কথা বলবে না অ্যাথলেটিকো। আতোয়া গ্রিজমান, হুলিয়ান আলভারেজ, আলেকজান্ডার সরলতদের নিয়ে জয়ের জন্য মুখিয়ে তারাও।
ইরান ইসরায়েল সংঘাতের কারণে তেহরানে আটকা পড়েছেন দেশটির তারকা ফুটবলার মেহেদী তারেমি, যে কারণে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দিতে পারছেন না এই স্ট্রাইকার। যুক্তরাষ্ট্রে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। হঠাৎই অশান্ত এশিয়া। ভারত পাকিস্তান সংঘাত অল্পতে থামলেও এবার ভয় ধরাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হচ্ছে স্থাপনা, ঝরছে প্রাণ। নিরীহ ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। এবার তাদের রক্তচক্ষু আরেক মুসলিম দেশ ইরানের ওপর, আর তাতে দেশটির অন্য সবার মতো আতঙ্কে তারকা ফুটবলার মেহেদী তারেমি। চলমান পরিস্থিতিতে তেহরানে আটকা পড়েছেন জাতীয় দলের অধিনায়ক। ইতালিয়ান সিরিয়ায় ঐতিহ্যবাহী ক্লাব ইন্টার মিলানে খেলেন মেহেদী। 2024 সালের জুলাইয়ে 3 বছরের চুক্তিতে নেরাজ্জুরিদের স্কোয়াডে যোগ দেন এই স্ট্রাইকার। জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত 43 ম্যাচ খেলেছেন, করতে পেরেছেন মাত্র 3 গোল। তবে সাম্প্রতিক পারফরমেন্স বেশ ভালো তার। 10 জুন এএফসি অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে ইরান। তেহরানের আজাদি স্টেডিয়ামে সেই ম্যাচে গোল পেয়েছেন মেহেদী, জিতেছেন ইরানিয়ান গোল্ডেন বল। ফিফা ক্লাব বিশ্বকাপ অভিযান শুরুর আগে ইরানি স্ট্রাইকারের এমন ফর্মে খুশিই হচ্ছিল ইন্টার মিলান, কিন্তু যুদ্ধের কারণে হতাশই হতে হচ্ছে নেরাজ্জুরিদের। যুক্তরাষ্ট্রে বড় পরিসরে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপ। ইন্টার মিলানের প্রথম ম্যাচ 18 জুন মেক্সিকোর ক্লাব সিএফ মন্টেরের বিপক্ষে। ই গ্রুপে ইন্টারের অন্য দুই প্রতিপক্ষ আর্জেন্টিনিয়ান রিভার প্লেট ও জাপানিজ উরাওয়ার রেড ডায়মন্ডস। ক্লাব প্রতিযোগিতার নতুন ফরম্যাটের এই মেগা ইভেন্ট নিয়ে এবার এক্সাইটমেন্ট কাজ করছে সব বড় দলেরও। আর মার্কিন মুলুকে মিলান জায়ান্টদের বিগ জার্নির প্ল্যানে ছিলেন মেহেদী তারেমিও। 32 দলের আসরে নেরাজ্জুরিদের স্কোয়াডে রাখা হয়েছিল তাকে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে ক্লাবে ফেরার কথা ছিল ইরান ন্যাশনাল টিম ক্যাপ্টেনের, কিন্তু এই মুহূর্তে তেহরান থেকে বের হতে পারছেন না তিনি। ইতালি এবং যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম জানিয়েছে লস অ্যাঞ্জেলেসে প্রথম ম্যাচে খেলা হবে না তারেমির, এমনকি পুরো আসরেই অনিশ্চিত তিনি। তবে স্বস্তির বিষয়, ইরানে নাকি নিরাপদেই আছেন ইন্টার মিলান স্ট্রাইকার। মাকসুম আলম খান, সময় সংবাদ। 2026 বিশ্বকাপে অন্যতম ফেভারিট পর্তুগাল এবং সেটার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যই এমন মন্তব্য করেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার কার্লোস পুয়েল। শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও তার অবদান অসামান্য বলে মনে করেন তিনি। পুয়েলের মতে রিয়াল মাদ্রিদের ইতিহাসে রোনালদোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার। মার্কিন যুক্তরাষ্ট্রে বাজছে ক্লাব বিশ্বকাপের দামামা। এর মাঝেও থেমে নেই 2026 বিশ্বকাপ নিয়ে বিভিন্ন হিসেব নিকেশ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর মাঠে গড়াতে বাকি বছর খানেকেরও কম সময়। সমালোচক আর বিশ্লেষকদের কাটাছেঁড়া। কারা এবার ফেভারিটের তালিকায়, কার হাতেই বা উঠবে ফিফা বিশ্বকাপ? কাতার বিশ্বকাপ জিতে নিজেকে সর্বকালের সেরা ফুটবলারের কাতারে নিয়ে গেছেন লিওনেল মেসি। পুরো ক্যারিয়ার জুড়ে তাকে তাড়িয়ে বেড়ানো ক্রিস্টিয়ানো রোনালদো পাচ্ছেন আরেকটা সুযোগ। তারকায় ঠাসা তার দল কদিন আগে জিতেছে উয়েফা নেশনস লিগ। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো বিশ্বকাপে সেলেসাউদের যে ভালো সম্ভাবনা আছে সেটা মানছেন অনেক কিংবদন্তি। বিশ্বকাপ কে জিতবে এটা সরাসরি বলা মুশকিল, তবে বেশ কয়েকটি দল ভালো করছে। তাদের মধ্য থেকে পর্তুগালকে আমি এগিয়ে রাখব, কারণ ওদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো আছেন। অনেকেই বলবেন তার বয়স হয়ে গেছে, কিন্তু আমি মনে করি এখানেই সে সবার চেয়ে আলাদা। বিদায়টা ভালো না হলেও রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন রোনালদো। এই সময়টাতেই লিওনেল মেসির সঙ্গে তার দ্বৈরথ পৌঁছে গিয়েছিল ভিন্ন মাত্রায়। লস ব্ল্যাঙ্কোসের হয়ে 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি লা লিগা সহ বহু সফলতার নেপথ্যের কারিগর CR7। আর তাই পর্তুগিজ সুপারস্টারকে রিয়াল মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে মনে করেন কার্লোস পুয়েল। বার্সেলোনায় থাকার সময় রোনালদোকে খুব কাছ থেকে দেখেছি, কারণ ওর চ্যালেঞ্জগুলো বরাবরই আমাদের বিপদে ফেলে দিত। আমাকে জিজ্ঞাসা করলে বলবো রোনালদোই রিয়াল মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার, কারণ এমন দাবি করার মতো যথেষ্ট অর্জন তার রয়েছে। বুড়ো বয়সেও দুর্দান্ত ফর্মে ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলেই নেশনস লিগের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে পর্তুগাল। সুতরাং রবার্তো মার্তিনেজের স্কোয়াডে তিনি যে থাকবেন প্রথম সারিতে, সেটা বলা যায় অবলীলায়। SM ইকবাল, সময় সংবাদ। 2026 বিশ্বকাপ সামনে রেখে নতুন রূপে সংস্কার হচ্ছে মেক্সিকোর আইকনিক আজতেক স্টেডিয়াম। সংস্কার কাজে ব্যয় হচ্ছে $158 মিলিয়ন। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা হবে আজতেক।
এতে থাকবে 200 স্কয়ার মিটার এলইডি স্ক্রিন, হাইব্রিড ন্যাচারাল ঘাসের পিচ। আসন সংখ্যা করা হচ্ছে 87,000। 2026 বিশ্বকাপ মেক্সিকোর অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন দেশের ফুটবল সমর্থকরা। 2026 বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়ে গেছে। মূল আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও কানাডাতে চলছে জোর প্রস্তুতি। কাতার বিশ্বকাপকে ছাড়িয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ হবে 16টি ভেন্যুতে। একে অপরকে ছাড়িয়ে যেতে চলছে তীব্র প্রতিযোগিতা। নিরাপত্তা ও উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থাকবে 2026 বিশ্বকাপে। বিশ্বকাপের 23তম আসরের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আইকনিক স্টেডিয়াম আজতেকে। এর আগে 1970 ও 1986 বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এই ভেন্যুতে। এবার প্রথম স্টেডিয়াম হিসেবে 3টি বিশ্বকাপ আয়োজনের সাক্ষী হবে আজতেক। 2026 বিশ্বকাপ সামনে রেখে নতুন করে শুরু হয়েছে এর সংস্কার কাজ। জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে স্টেডিয়ামটি। চলছে নতুন রূপে চারদিকে সাজানোর কাজ। $158 মিলিয়ন খরচ করে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে আজতেক। এতে থাকছে 2200 স্কয়ার মিটার এলইডি স্ক্রিন, হাইব্রিড ন্যাচারাল ঘাসের পিচ, গ্যালারির আসন সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 87,000। আধুনিক ড্রেসিং রুম, ফুটবলারদের জন্য জিম ও বিশ্রামের জন্য রাখা হয়েছে আলাদা জায়গা। সংস্কারের পর নাম দেওয়া হবে স্তাদে কুইদাদ ডি মেক্সিকো। 2026 বিশ্বকাপ আয়োজন মেক্সিকোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দেশটির বাসিন্দারা। মুগ্ধ এখানে আসা পর্যটকরাও। স্টেডিয়ামের সংস্কার কাজ দেখে আমরা মুগ্ধ। পুরো কাজ শেষ হলে আশা করছি এটা সবাইকে তাক লাগিয়ে দেবে। এত চমৎকার স্টেডিয়াম বিশ্বের কম দেশেই আছে। আমি খুব রোমাঞ্চিত। সারা পৃথিবী থেকে ফুটবল সমর্থকরা আমাদের দেশে আসবে। বিশ্বকাপ আয়োজন করার ফলে আমাদের কর্মসংস্থানের সুযোগ বেড়েছে, আর্থিকভাবেও লাভবান হচ্ছি। আশা করছি মেক্সিকোতে যারা আসবেন তারা খেলা দেখার পাশাপাশি অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবে। স্টেডিয়ামের বাইরেও বিশ্বকাপ চলাকালীন বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি থাকবে নানা আয়োজন। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও দেশের বাইরের ক্রিকেট প্রসঙ্গ। ভারত টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের কাছে বড় কিছু প্রত্যাশা করেন না কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগারকার। এই ব্যাটসম্যানের অধিনায়কত্ব নিয়ে সাবেকদের সমালোচনার পর এবার এমন মন্তব্য আসলো দল সংশ্লিষ্টদের কাছ থেকে। এক সাক্ষাৎকারে তা নিজেই জানান শুভমান গিল। অতিরিক্ত প্রত্যাশার চাপ না দিয়ে শুভমানকে তার অধিনায়কের দায়িত্বটুকু পালনের পরামর্শ দিয়েছেন গম্ভীর ও আগারকার। টিম ম্যানেজমেন্টের অতিরিক্ত প্রত্যাশা না থাকলেও গিল চান ড্রেসিং রুমের পরিবেশ সুন্দর রাখতে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পর এবার সাদা পোশাকে নতুন অধিনায়ক যুগে প্রবেশ করল ভারতের ক্রিকেট। শুভমান গিলেই ভরসা বিসিসিআই এর। দায়িত্ব বুঝে পাওয়ার পর সাবেকদের সমালোচনায় বিদ্ধ এই ব্যাটসম্যান। গিলের ভারতের টেস্ট দলের ক্যাপ্টেন্সি করার মতো দক্ষতাই নেই বলেও মন্তব্য করেন অনেকে। এবার সেসব সমালোচনাকে পেছনে ফেলে মাঠে নামার অপেক্ষায় শুভমান। আগামী 20 জুন টেস্ট দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন শুভমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়েই অধিনায়ক হিসেবে নিজেকে চেনাতে মুখিয়ে তিনি। তবে সাবেকদের মতো এবার ভারত দলের কোচ আর নির্বাচকদের কণ্ঠেও একই সুর। কোচ ও নির্বাচকও ভরসা করতে পারছেন না এই ভারতীয় ব্যাটসম্যানের ওপর। শুধু তাই নয়, তার প্রতি কোনো প্রত্যাশাও টিম ম্যানেজমেন্টের নেই বলে জানান গিল। গৌতী ভাই ও অজিত ভাইয়ের সঙ্গে আমার অনেকবার প্রত্যাশা নিয়ে কথা হয়েছে। আমাকে নিয়ে তাদের কোনো প্রত্যাশা নেই। আমি যা পারি না সেটা আমাকে করতে বারণ করেছেন তারা। তাই আমার উপর কোনো বাড়তি চাপও নেই। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব যতটুকু সেটাই করতে বলেছেন। অধিনায়কত্ব উপভোগ করতে বলেছেন আমাকে। কোচ ও নির্বাচকদের শুভমানের প্রতি কোনো প্রত্যাশা না থাকলেও নিজেকে নিয়ে বড় কিছু স্বপ্ন দেখছেন এই ভারতীয় ওপেনার। ট্রফি জয়ের প্রত্যাশা থাকলেও এর আগে ড্রেসিং রুমে সুন্দর পরিবেশ তৈরির লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি। অধিনায়ক হিসেবে আমার নিজেকে নিয়ে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা আমি পূরণ করতে চাই। ট্রফি জেতা তো আছেই, তবে আমার প্রধান লক্ষ্য ড্রেসিং রুমে একটা ভিন্ন পরিবেশ তৈরি করা, যেখানে সবাই আনন্দে থাকবে। দলের কেউ জায়গা হারানোর ভয়ে থাকবে না। সারা বছর যত ম্যাচ আমাদের খেলতে হয় তাতে প্রতিযোগিতার পরিবেশ থাকবেই, তবে সবাই যাতে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী থাকে সেই পরিবেশ আমি তৈরি করতে চাই। 2007-এর পর আর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। কোহলি, রোহিত না থাকলেও এবার সেই খরা কাটানোর চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শুভমান গিল। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে বাংলাদেশের অনুশীলন। স্বাগতিকদের স্পিন শক্তি নিয়ে বিচলিত নয় টাইগাররা, জ্বরের কারণে বিশ্রামে মিরাজ।
তিন ফরম্যাটে 3 অধিনায়ক নিয়ে দ্বিধা বিভক্ত সাবেক অধিনায়করা। ড্রেসিং রুমে অস্থিরতা তৈরির শঙ্কা রাজিরের, ভালো কিছুর প্রত্যাশায় সুমন। একজন ক্যাপ্টেনের পক্ষে 3টা ফরম্যাট বার্ডেনটা যে প্রেশারটা একটু বেশি হয়ে যায়, তার খেলার উপর অবশ্যই একটু কিছুটা ইফেক্ট পড়ে। বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে, 3 ফরম্যাটে দুইজন ক্যাপ্টেন হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে। এবং সময় ফুরিয়ে আসছে হাভিয়ার কাবরেরার। সিঙ্গাপুরের বিপক্ষে হারের জন্য কোচের গেম প্ল্যানকেই দায়ী করছেন সাবেকরা। নতুন করে কোচিং প্যানেল সাজানোর তাগিদ। এই টিমের যে স্ট্রেংথ অনুযায়ী এই কোচের যে টেকনিক্যাল অ্যাবিলিটি বা ট্যাকটিক্স নিয়ে যে সে কাজ করছে, আমার কাছে মনে হয় যে তাকে এই মুহূর্তে এই টিমকে হ্যান্ডেল করার মতো প্রপার তার যোগ্যতা আছে কিনা সেটা একটা প্রশ্নের বিপদ। শুধু হেড কোচ নিয়ে চিন্তা করেন, আপনার কোচিং স্টাফ চেঞ্জ হলে পুরো কোচিং স্টাফটাকে নিয়ে চিন্তা করেন, চেঞ্জ করেন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।